মিঠুন চক্রবর্তী রাশিয়াতে এতটা জনপ্রিয়তা কিভাবে পেয়েছিলেন, রাশিয়ার মানুষ কেন তাকে সাদরে গ্রহণ করেছিলেন এবং তার ছবি ভারতীয় সবথেকে জনপ্রিয় ছবি যেটা রাশিয়াতে এত জনপ্রিয়তা পেয়েছিল, অথচ এই যে সিনেমাটা এতটা জনপ্রিয়তা এনে দিয়েছিল মিঠুন চক্রবর্তীকে, সেই সিনেমার কথা আদপে ভাবেননি পরিচালক। তাহলে কিভাবে সুপারহিট হলো এবং কিভাবে রাতারাতি মিঠুন চক্রবর্তী রাশিয়াতে এতটা জনপ্রিয়তা পেল, চলুন সেই বিষয়ে আরও বিস্তারিতভাবে আমরা জানাবো। কিন্তু তার আগে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন। চলুন তাহলে একটা ঘটনা দিয়েই শুরু করা যাক। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উপচে পড়ছে ভিড়। প্রবল ঠেলাঠেলিতে ভেতরে জায়গা না হওয়ায় স্টেডিয়ামের বাইরেও অপেক্ষায় বহু মানুষ। লাল পোশাকে সেজেগুজে ফিটফাট হয়ে আসা তরুণ থেকে ভিড়ের ঠেলায় হাঁপিয়ে উঠে বিশাল স্ট্যাচুর নিচে অপেক্ষা করতে থাকা মাঝবয়সী তরুণ, সকলেই এসেছে জিমির সঙ্গে দেখা করতে। এতদিন জিমির নাচ আর গান পর্দায় দেখে পাগল হয়েছে, তাই আজ সামনে থেকে জিমিকে দেখার সুযোগ হাতছাড়া করা যাবে না কিছুতেই। জিমি এয়ারপোর্টে নামতেও একই রকমের উন্মাদনা, একই রকমের উচ্ছ্বাসা। একবার হাত নাড়ালেন জিমি, উল্টো দিকে যেন উত্তাল এক ঢেউ খেলে গেল কালো মাথার সমুদ্রে। এই জিমি কিন্তু ইউরোপ আমেরিকার সাহেব তারকা নন, আমাদের কলকাতার ছেলে মিঠুন চক্রবর্তী। তাহলে আরও একটু খুলে বলি, সময়টা 80-র দশক। 1982-তে ভারতে মুক্তির 2 বছর পরেই সোভিয়েত রাশিয়াতে মুক্তি পেয়েছে ডিস্কো ডান্সার। ডিস্কো ডান্সারের জিমি রুশ ললনাদের কেমন নয়নের মণি হয়ে উঠেছিল তা যদি মিঠুন চক্রবর্তীর রাশিয়া সফরের ছবি দেখেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু এই ছবিটা যে বানানোর কথাই ভাবেননি পরিচালক বাব্বার সুভাষ। ডিস্কো ডান্সারের সাফল্যের পর নস্টালজিক শোনায় তাঁর গলায়। তখন চলছে তাকদির কা বাদশার শুটিং। একটা ক্রিকেট ম্যাচের দৃশ্য হবে, ম্যাচের মাঝেই ছোট্ট একটা নাচের সিকোয়েন্স মিঠুনের। সেই নাচ দেখেই মাথা ঘুরে যায় বাব্বরের। তাঁর কথায় এমন ন্যাচারাল বর্ন ডান্সার তিনি আগে দেখেননি। ওই ছবির শুটিং তখন শেষের দিকে। উটির হোটেল থেকে সেদিন বিকেলে বার হতে চাইছেন না মিঠুন। ছবি কেমন চলবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। ডিরেক্টরের মাথায় তখন অন্য প্ল্যান। সেদিনই তিনি জানিয়ে দেন তাঁর পরের সিনেমায় চরিত্র জিমিকে। তাকদির কা বাদশার ভাগ্যে যাই থাকুক, পরের ছবি সুপারহিট হবেই হবে। সেদিন দাঁড়িয়েই ভবিষ্যৎটা কল্পনায় দেখতে পেয়েছিলেন বি সুভাষ। আজ যা ইতিহাস, ইতিহাসের নাম ডিস্কো ডান্সার। বাপ্পি লাহিড়ির সেই বিখ্যাত গানে কিছু জায়গায় বগলাসের পপ গানের প্রভাব ছিল বলে মেনে নিয়েছিলেন পরিচালক। কিন্তু মিঠুন যে নাচ নেচেছিলেন তা যেন তাঁর জন্যই তৈরি। একটা অদ্ভুত ঘোরের মধ্যে ছিলেন তিনি। ওই সময়ে এমনই স্বীকারোক্তি তাঁরও। তবে এই গান রাশিয়ানদের আদৌ ভালো লাগবে কিনা সে নিয়ে যথেষ্ট টেনশন ছিল পরিচালকের। তাই মস্কোর ফিল্ম ফেস্টিভ্যালে ডিস্কোর পারফরমেন্স নিয়ে নিমরাজি ছিলেন তিনি। দুপুর 3টের সময় মস্কোর বিশাল অডিটোরিয়ামে শুরু হলো অনুষ্ঠান। বাকিটা ইতিহাস। ওই গানই ওই উৎসবের সেরা। পরে রাশিয়ার গট ট্যালেন্টের মতো শোয়ে প্রতিযোগীরা এই গান গেয়েই পুরস্কার জিতেছেন বলেও জানা যায়। রাশিয়ায় ডিস্কো ডান্সারের জনপ্রিয়তার আরও বড় উদাহরণ স্বয়ং সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট গর্বাচভ। তার ভারত সফরের সময় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর রুশ অতিথির কাছে দেশের সবথেকে জনপ্রিয় অভিনেতা হিসেবে হাজির করেছিলেন অমিতাভ বচ্চনকে। বচ্চনেরই সামনে গর্বাচভ বলেছিলেন, আমার মেয়ে কিন্তু শুধু মিঠুন চক্রবর্তীকেই চেনে। আর গর্বাচভের স্ত্রীর পছন্দের ভারতীয় অভিনেতা ছিলেন সার্পের লাল টুপি রুশি রাজ কাপুর। একটা সময়ে রাজ কাপুরের আওয়ারা হইচই ফেলে দিয়েছিল রাশিয়ানদের মধ্যে। কিন্তু মিঠুনের জনপ্রিয়তার সামনে সেই উন্মাদনা যেন খড়কুটোর মতো ভেসে গেল। সে এক সময়ের পপ গানের জনপ্রিয়তার সঙ্গে ডিস্কো ডান্সারের সুর আর মিঠুন চক্রবর্তীর নাচ ম্যাজিকের মতো ছড়িয়ে গেল ভারতের গণ্ডি পেরিয়ে রাশিয়ায়। প্রথম 100 কোটির ব্যবসা করা সিনেমা হিসেবেও যা জায়গা করে নিল ভারতীয় ছবির ইতিহাসে। শুধু রাশিয়াতেই ছবির ব্যবসার অঙ্ক ছুঁয়েছিল $7,70,00,000। আজকের হিসাবে যা 1,400 কোটি টাকার ওপরে। এরপর বহু বছর রাশিয়ার ইতিহাসে সবথেকে বেশি টাকার ব্যবসা করা বিদেশি সিনেমা হিসেবে এই শিরোপাটা টিকিয়ে রেখেছিলেন ডিস্কো ডান্সার। মস্কোর বিশাল অডিটোরিয়ামের সেই ঐতিহাসিক পারফরমেন্সের পরের মুহূর্তে এক অদ্ভুত পরিবেশ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন সমস্ত দর্শক। আজ যেমন ডান্স রিয়েলিটি শোয়ে দুর্দান্ত কোনো নিবেদন দেখার পর উঠে দাঁড়াতে দেখা যায় সকলের প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তীকে, ঠিক তেমনই হয়তো সেই দিনটার কথাই তখন মনে পড়ে যায় তাঁর। সেই কানফাটা হাততালির শব্দই হয়তো আজও জন্মদিনের জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটা হয়ে থাকে। সংবাদ সূত্র এই সময় গোল্ড, লিখেছেন স্নেহাকুণ্ডু চক্রবর্তী এবং এটি কণ্ঠ দিয়েছিলেন প্রথমে তৃণাঞ্জনা দাস। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।